ওয়েলকাম সবাইকে। আজ আমরা চলে এসেছি ধারক ধারকত্বের পরের পার্ট বা পরের ভিডিওতে, যেখানে আমরা ধারকের শক্তি নিয়ে আলোচনা করব। মেনলি শক্তি ক্ষয়, শক্তি কত সঞ্চয় থাকে, শক্তি কেন ক্ষয় হয়, আর এই নিয়ে ডিটেলসে আলোচনা করব, প্লাস কিছু নিউমেরিক্যালস আমরা করব। তো প্রথম চলে আসা যাক ধারকের শক্তি। ধারকের শক্তি বা সঞ্চিত স্থিতিশক্তি ধারকের শক্তি বা স্থিতিশক্তি বলতে এটা বোঝায় যে কোনো ধারককে যদি আমরা আহিত করতে যাই, কোনো ধারককে মানে কোনো বস্তুকে যদি আমরা আহিত করতে চাই, তাহলে সে কিন্তু আহিত হতে চায় না। কেন হতে চায় না? সহজ ব্যাপার। এতে মনে করো তুমি কিউ চার্জ দিলে, প্লাস চার্জ দিলে, কটা প্লাস? ধরে নাও 5টা প্লাস। তাহলে 5টা প্লাস দিলে নিশ্চয়ই এই 5টা প্লাস চার্জ এইখানে বসে থাকবে না। এই 5টা প্লাস চার্জ নিশ্চয়ই এক জায়গায় বসে গল্প করবে না, তো মুড়ি খাবে না, তো তাই না? প্লাস প্লাসকে বিকর্ষণ করে, তাহলে এরা ছড়িয়ে যাবে, গোটা ধারকটার মধ্যে ছড়িয়ে যাবে। এখানে ছড়িয়ে যাবে 5টার জায়গায় আরো বেশি ধরো ছড়িয়ে গেছে। এইবারে তুমি আরো প্লাস চার্জ দিতে যাচ্ছ, ওরা বলবে না এখানে তো আর বসা যাবে না, আমরা পজিটিভ কোন আর পজিটিভ কখনো বসতে জায়গা দেবে না। তাহলে তোমার বাইরে থেকে জোর করে, ওখানে যদি দিতেই হয় আধান, তাহলে তোমার বাইরে থেকে জোর করে আধান দিতে হবে। সেই আধান দিতে গেলে আমার বাইরে থেকে কাজ করতে হবে বা আমাকে শক্তি ব্যয় করতে হবে। সেই শক্তি ধারকের মধ্যে মানে এই বস্তুটার মধ্যে স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকবে। তাকেই বলা হচ্ছে ধারকের শক্তি বা সঞ্চিত শক্তি। তাহলে সংজ্ঞা কি বলা হচ্ছে? কোনো পরিবাহীকে আধান দিতে বাইরে থেকে কার্য করতে হয়, বা শক্তি ব্যয় করতে হয়, যা বলবে। এই কার্যই ধারকের মধ্যে বা পরিবাহীর মধ্যে স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকে। এটাকে বলা হচ্ছে ধারকের শক্তি। তাহলে কি বললাম? একজন চার্জ নিতে চাইছে না, আমি জোর করে নিয়ে যাবো। মানে এই বস্তুটা ধরো উপরে উঠতে চাইছে না, আমি একে উপরে তুলবো। একটা বস্তু যে উপরে উঠতে চায় না, একে তো পৃথিবী নিচের দিকে টানছে, এই উপরে উঠতে চায় না, একে আমি জোর করে উপরে তুলে দেবো। তাহলে উপরে তুলতে গেলে আমায় কাজ করতে হবে, বাইরে থেকে কাজ করতে হবে, সেটা এর মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত হবে, যেটা আমরা জানি, ক্লাস 11-এ পড়েছি। এটাকে বলা হয় স্থিতিশক্তি, এটাকে বলা হয় মহাকর্ষীয় স্থিতিশক্তি, কারণ এটা মহাকর্ষের বলের বিরুদ্ধে করেছে। আর এটা ধারকের মধ্যে এক রকমের তড়িৎ স্থিতিশক্তি, কারণ এটা তড়িৎ বল। পজিটিভ চার্জ বলছে পজিটিভ চার্জকে আনবি না, তাও আমি জোর করে নিয়েছি, এটাকে বলা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। তাহলে হচ্ছে স্থিতিশক্তির সংজ্ঞা। এবার একটা রাশিমালা নির্ণয় করবো আমরা, ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা আমরা নির্ণয় করব। তার জন্য ওই আঁকাটাই থাক, যে আঁকাটা আমরা এঁকেছি, যে একটা বস্তু বা গোলক, যা বলবো, এতে মনে করো কোনো একটা মুহূর্তে আমরা কিউ চার্জ দিয়েছি। মনে করি কোনো পরিবাহীর আগে ধরে নিই ধারকত্ব কত? ধারকত্ব সি। মানে আমি একটা জলের ট্যাঙ্ক কিনে এনেছি, তার তো ক্যাপাসিটি ফিক্সড। তো 1000 লিটারের ট্যাঙ্ক কিনে আনলে তো সেটা 1000 লিটারই জল ধরবে না, এটা ফিক্সড, এটা চেঞ্জ করতে পারবো না। যদি এই ধারকের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, মাধ্যম চেঞ্জ করলে চেঞ্জ হয়, কিন্তু আমি বলে দিচ্ছি মাধ্যম চেঞ্জ করিনি, তাহলে ক্যাপাসিটি ফিক্সড। এতে কোনো মুহূর্তে আধান সমান কিউ। তো যদি আমি আধান কিউ দিয়ে থাকি কোনো মুহূর্তে, তাহলে ওই মুহূর্তে বিভব কত? কোনো মুহূর্তে আধান কিউ এবং তাহলে বিভব আছে ওই মুহূর্তে। আধান দিলেই তো বিভব হবে, জল ঢাললে জলের হাইট বাড়বে, তাহলে আধান দিলে বিভব সমান ভিতর। তাহলে আমি সম্পর্ক কি লিখতে পারবো? অতএব আমি লিখতে পারবো যে ভি সমান কিউ বাই সি। এটা আমরা গত দিনে দেখেছি।
এখানে কোনটা কোনটা পাল্টাতে পারে? আমি আগেই বলেছি ক্যাপাসিটি চেঞ্জ হবে না, কিউ বাড়ালে ভি বাড়বে, কিউ বাড়ালে ভি বাড়বে, এটা আমরা জানি। এবার আমি বলছি একে আমি আরো চার্জ দেব, আরো ডি কিউ পরিমাণ চার্জ দেবো। কত পরিমাণ? ডি কিউ পরিমাণ, পজিটিভ চার্জ দেবো। এবার এ বলছে না পজিটিভ আনা যাবে না, আমি বলছি না তাও পজিটিভ চার্জ দেবো জোর করে। তাহলে যদি পজিটিভ চার্জ জোর করে দিতে তাহলে আমি বাইরে থেকে কাজ করতে হবে, ও নেবে না, আমি জোর করে দিচ্ছি। মানে একটা স্প্রিং মনে করো, স্প্রিং ছোট হবে না, আমি জোর করে ঠেলে ছোট করছি, তাহলে তো কাজ করতে হবে, শক্তি ক্ষয় করতে হবে। তাহলে সেটাই লিখবো, অতএব আরো ডি কিউ পরিমাণ, আরো কিউ পরিমাণ আধান দেওয়া হয়ে গেছে আগে, আরো ডি কিউ পরিমাণ আধান দিতে কৃতকার্য, কত কার্য করতে হবে? কৃতকার্য ডিডব্লিউ, কারণ আমি অল্প পরিমাণ আধান দিলে আমার কাজটা অল্প হবে, তাই না? আমি যদি এটাকে অল্প তুলি তাহলে অল্প কাজ, বেশি তুললে বেশি কাজ। তাহলে সেটা সূত্র হচ্ছে ভিডি কিউ। কি করে পেলাম? আগের চ্যাপ্টারের ফর্মুলা ছিল ডাব্লিউ সমান সমান কিউ ভি। মনে করে দেখো, যে কোনো একটা জায়গার যদি বিভব ভি হয় তাহলে ওইখানে যদি আমি কিউ আধানকে আনি তাহলে কাজ কত করতে হয়? ডাব্লিউ সমান কিউ ভি। তাহলে ওই এই গোলকটার বিভব এখন ভি, ওখানে আমি জোর করে চার্জ নিয়ে গেছি, তাহলে কত কাজ করতে হবে? অল্প কাজ, কারণ অল্প আধান তাই অল্প কাজ। এখানে যদি আমি পুট করে দিই তাহলে ডি ডাব্লিউ সূত্র এলো কিউ বাই সি ডি কিউ, এটা অল্প কাজ। এবারে আমি টার্গেট নিয়েছি যে প্রথম থেকে, শুরু থেকে যখন এতে কোনো আধান ছিল না, শূন্য থেকে আমি কিউ পরিমাণ, টোটাল কিউ পরিমাণ চার্জ দেব। তাহলে এখানে এবারে মুছে দিয়ে বাকিটা করছি যে যদি শুরু থেকে কিউ পরিমাণ আধান দেওয়া হয়, যদি শুরু থেকে, শুরু বলতে কিসের শুরু? একটু আধান ছিল না, সেখান থেকে শুরু থেকে মোট কিউ পরিমাণ আধান দেওয়া হয়, তাহলে কার্য কত হবে? যদি শুরু থেকে কিউ পরিমাণ আধান দেওয়া হয় তাহলে কার্য হবে, তাহলে এই যে শুরু থেকে আমি কিউ পরিমাণ আধানটা দিচ্ছি সেইটা কি হুট করে একবার দিলাম? অল্প অল্প করে করে বাড়াচ্ছি। তাহলে আমি অল্প দিতে গেলে একবার কাজ করতে হবে, আবার দিতে গেলে, মানে জিনিসটা এরকম, এই বস্তুটাকে এতটা তুললাম, তুলে আবার রেস্ট, তাহলে একটা কাজ করেছি, আবার এতটা তুললাম, আবার রেস্ট, আবার এতটা তুললাম, আবার রেস্ট, এই সবগুলো যোগ করতে হতো। তো তেমনই এইটাকে যে আধানগুলো দিয়েছি ছোট ছোট ভাগে, সেটাকে আমার এখন যোগ করতে হবে। সেই যোগটা কি করে করবো? আমাদের যোগ করার নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন করা। যে কৃতকার্য দেওয়া হয় তাহলে পরিমাণ দেওয়া হয়, তাহলে কার্য, তাহলে কৃতকার্য, মোট কৃতকার্য ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু কিউ, এটা নিয়ম, ইন্টিগ্রেশন 0 টু কিউ, আর ওই যা ছিল ভি ডি কিউ, ভি এর জায়গায় ছিল কি কিউ বাই সি। এবারে ইন্টিগ্রেশন করে ফেলা যাক, তাহলে নিচে সি বেরিয়ে এলো, সিটা ধ্রুবক, আর পড়ে থাকছে তাহলে কিউ ডি কিউ 0 টু কিউ। ইন্টিগ্রেশন করলে কি হবে না 1 বাই সি থাকবে, কিউ এর ইন্টিগ্রেশন করলে চলে আসবে কিউ স্কোয়ার বাই 2, আর লিমিট 0 টু কিউ, তাহলে চলে আসছে 1 বাই 2 সি, আর কিউ এর লিমিট বসবে, 2টা বাইরে বার করে নিচ্ছি, কিউ এর লিমিট হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, করলে চলে আসছে কিউ স্কোয়ার বাই 2c। এইটা হচ্ছে এই বস্তুটাকে কিউ পরিমাণ চার্জে আহিত করার জন্য মোট কার্য, এই কার্যটার মধ্যে সঞ্চিত শক্তি হিসাবে স্টোর থাকবে। এটাই বলতে গেলে সঞ্চিত শক্তির রাশিমালা, এটাই সঞ্চিত শক্তির রাশিমালা। এই কার্যই তুমি লিখতে পারো, এই কার্যই, তাহলে ডাব্লিউর ফর্মুলা এটা পেয়ে গেলাম। এই কার্যই বস্তুটির মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়, স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে, এটাই স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। এটা যদি প্রমাণ পরীক্ষায় পড়ে তাহলে এতটুকুই বলতে হবে। এবারে এইটাকে আমরা আরো দুটো ফর্মে দেখার চেষ্টা করব। তাহলে স্থিতিশক্তির ফর্মুলা যেটা পেলাম এটা একদম ঠিক আছে ফর্মুলাটা, কিন্তু এটাকে আমরা আরো দুটো ফর্মে দেখার চেষ্টা করবো, আরো দুটো রূপে।
কেমন? তার মানে স্থিতিশক্তি সমান আমরা বলতে পারি কিউ স্কোয়ার বাই 2c, বলতে পারি। এটাই তো পেলাম, ডাব্লিউ মানে স্থিতিশক্তি। আবার ভেবে দেখো, আমরা যখন কিউ চার্জ দিয়েছি, মোট যখন কিউ চার্জ দিয়েছি, ধারকটার ধারকত্ব তো চেঞ্জ হয় না, ধারকটা ক্যাপাসিটি, জলের ট্যাঙ্ক ভর্তি করে দিচ্ছে, তার মানে কি ক্যাপাসিটি পাল্টে যাবে, যা ছিল তাই। আর তখন বিভবটা পাল্টে গেছে, তখন এটা লিখতে পারি আমরা। তাহলে তখন এই জিনিসটা চেঞ্জ করে আমরা লিখবো কিউ এর জায়গায় যদি পুট করে দিই সি স্কোয়ার ভি স্কোয়ার, কিউ এর জায়গায় যদি পুট করি সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c, কাটাকুটি করলে চলে আসছে হাফ সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার। এইটাও একটা রূপে আমরা কিন্তু এটাকে লিখতে পারি, স্থিতিশক্তির ফর্মুলা এটাও আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এখানে সি আর ভিতে ফর্মুলা, এখানে কিউ আর সিতে ফর্মুলা, তাহলে এটাও ফর্মুলা, এটাও ফর্মুলা। আবার এটাকে দেখো আমরা লিখতে পারি হাফ ইন্টু সি ইন্টু ভি ইন্টু ভি। কোন ভি? বড় ভি, মানে যখন টোটাল চার্জ দেওয়া আছে। তাহলে এটা চলে আসছে হাফ ইন্টু কিউ ইন্টু ভি। তাহলে স্থিতিশক্তির তিনটে রূপ আমি টিক মেরে রাখলাম। স্থিতিশক্তি কিউ স্কোয়ার বাই 2c, মানে কার্যও তাই। স্থিতিশক্তি হাফ সি স্কোয়ার, স্থিতিশক্তি হাফ কিউ ভি। তোমায় খেয়াল করতে হবে, তোমাকে যখন কোয়েশ্চেন দেবে, কোনো একটা অঙ্ক করতে দেবে, নিউমেরিক্যাল দেবে, তখন লক্ষ্য করতে আমায় কি বলেছে, আমায় কি কিউ বলেছে সি বলেছে, তাহলে আমি এই ফর্মুলা ব্যবহার করবো। যখন সি বলবে ভি বলবে তখন এই ফর্মুলা ব্যবহার করবো, যখন কিউ আর ভি বলবে তখন এই ফর্মুলা ব্যবহার করবো। সেটা খেয়াল করে ব্যবহার করলেই হবে। এবার এখান থেকে চলে আসা যাক দুটো অঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 1, একটি বস্তুর ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড এবং আধান, ওই বস্তুতে আধান আছে এত, মানে আধান দেওয়া হয়েছে, অটোমেটিক তো চলে আসেনি, আর ও নিতে চায়নি, জোর করে করে 10 হঠাৎ করে দেওয়া হয়নি, 1 2 3 4 করে বাড়ানো হয়েছে মনে করো। তাহলে বস্তুটির সঞ্চিত শক্তি কত? তাহলে এটার কেমন আনসার হবে না, ধারকত্ব বলেছে 2 মাইক্রোফ্যারাড, মানে আমরা লিখে ফেলবো 2 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। আধান বলেছে 10 মাইক্রোকুলম, মানে 10 ইন্টু 10⁻⁻6 কুলম। এইবার আমরা জানি সঞ্চিত শক্তির সূত্র 3টে রয়েছে, হাফ সি ভি স্কোয়ার, কিন্তু সেটা তো এখানে ব্যবহার হবে না, এখানে তো ভি নেই। কিউ স্কোয়ার বাই 2c, হ্যাঁ এটাই ব্যবহার হবে। কিউ স্কোয়ার বাই 2c করলে কিউ এর জায়গায় লিখবো আমরা যে 10 ইন্টু 10⁻⁻6 তার স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 10⁻⁻6। তাহলে এটা যদি কাটাকুটি করি আমরা, এই 10 টু 10 স্কোয়ার করলে 100, আর এখানে আছে 10⁻⁻6 দুটো, স্কোয়ার মানে দুটো, আর নিচে একটা, তাহলে বাদ গেল, তাহলে থাকবে কটা? 10⁻⁻6 একটা, আর নিচে থাকবে 2 2 4, তার মানে চলে আসবে 25 ইন্টু 10⁻⁻6 জুল, মানে বলতে পারি যেটা হচ্ছে 25 মাইক্রোজুল পরিমাণ শক্তি এই বস্তুটার মধ্যে সঞ্চিত থাকবে। এবারে চলে যাক কোয়েশ্চেন নাম্বার 2। সেখানে বলা হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, গোলকটিকে 300 ভোল্টে আহিত করা হলে সঞ্চিত শক্তির পরিমাণ কত? আহিত করা হয়েছে 300 ভোল্ট, মানে কি আধান দেওয়া হয়েছে বলেই তো ভোল্টেজ বেড়েছে, আধান দিলে তবেই তো ভোল্টেজ বাড়বে। তাহলে আধান দিতে গিয়ে নিশ্চয়ই কাজ করতে হয়েছে, সেই কার্যটার মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে রয়েছে। তো এখন যা যা বলেছে লিখে ফেলা যাক। তাহলে এখন আমাকে কিন্তু সরাসরি ধারকত্ব বলে না, কিন্তু ব্যাসার্ধ বলেছে 2 সেন্টিমিটার, মানে 2 ইন্টু 10⁻⁻2 মিটার। তাহলে আমরা ধারকত্ব পেয়ে যাব। আমরা জানি ধারকত্বের সূত্র হচ্ছে 4πε0 r, এটা ডিরেক্ট পুট করব, বা তোমরা আলাদা করে বার করে নিতে পারো। আর বলেছে ভোল্টেজ সমান সমান 300 ভোল্ট, তাহলে স্থিতিশক্তির সূত্র হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। সি এর জায়গায় লিখে দেবো হাফ ইন্টু সি মানে 4πε0 r ইন্টু ভি স্কোয়ার। যদি ভ্যালুগুলো পুট করি তাহলে আমরা পেয়ে যাব যে হাফ ইন্টু, এটার ভ্যালু হয় 1/9 ইন্টু 10⁻9 ইন্টু আর এর ভ্যালু 2 ইন্টু 10⁻2 ইন্টু এটা হচ্ছে 300 স্কোয়ার, মানে 300 ইন্টু 300। 2 এর সঙ্গে 2 কাটবে, 3 3 9 হবে এখানে, আর নিচে আছে 9 ইন্টু 10⁻9, ওপরে হবে 10⁻2, আর এখানে আছে 10⁻4 আছে, তাহলে হয়ে যাবে 10⁻2। কাটাকুটি করলে চলে আসছে 10⁻7 জুল, মানে
বস্তুটাতে সঞ্চিত শক্তি 10⁻⁻7 জুল। কেউ এটাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখতেই পারে 0.1 মাইক্রো জুল, যদি 10⁻⁶ তুমি কনভার্ট করে লেখো। এই হচ্ছে এই বস্তুটাই সঞ্চিত শক্তি। এবারে চলে আসা যাক আধানের বন্টন। আধানের বন্টন বলতে বোঝায় দুটো বস্তুর মধ্যে আধান লেনদেন করা, বন্টন করে মানে কি ভাগ করে নেওয়া। তার কারণটা আমরা জানি, আধানের বন্টন কেন হয়। দুটো ট্যাঙ্কে জল থাকলে জলের বন্টন কেন হয়? দুটো ট্যাঙ্কে যদি জল থাকে জলের বন্টন কেন হবে? জলের বন্টন সেই কারণে হবে, আমরা জানি যদি এটাতে জল বেশি উঁচুতে থাকে জল কম উঁচুতে থাকে। হাইট পার্থক্য থাকলে, হাইটের ডিফারেন্স থাকলে জল একদিক থেকে একদিকে গড়াবে, জল সবসময় উঁচু থেকে নিচুতে গড়াবে। এখানেও তাই, যদি বিভবের পার্থক্য থাকে তাহলে কিন্তু আধান এক জায়গা থেকে আরেক জায়গায় গড়িয়ে যাবে, উচ্চ বিভবের যে বস্তু তার থেকে গড়িয়ে যাবে। তো আমরা দুটো প্রথমে যেটা নেবো সেটা হচ্ছে সমবিভব সম্পন্ন দুটো বস্তু। সমবিভবের দুটো বস্তু, তার ক্ষেত্রে আধানের বন্টন দেখবো। মানে আমার কাছে দুটো বস্তু রয়েছে, যে বস্তু দুটোর ধারকত্ব বললাম C1 C2, আবার ঘুরিয়ে বললে এদের ব্যাসার্ধ R1 আর এর ব্যাসার্ধ ধর নাও R2। দেখতে একই হলো, এটাকে মনে করো, এটাকে একটু বড় করে আঁকা যাক। ধরো এটার ব্যাসার্ধ বড় করছি, এটাকে মনে করো একটু বড় বললো, এটার ব্যাসার্ধ একটু বড় R2। এরা সমবিভব সম্পন্ন, বিভব সমান দিয়েছি প্রথমে, এদের বিভব সমান। বিভব সমান কেন হয়েছে? মানে নিশ্চয়ই দুটো ট্যাঙ্কের জলের হাইট সমান হয়ে গেছে। কি করে? দুটো ট্যাঙ্ক পাইপ দিয়ে কানেক্ট করা ছিল, জল এদিক ওদিক যাতায়াত করে দুজনের বিভব সমান। মানে এখানে একটা তার দিয়ে জুড়ে দিলাম, লোহার তার বা পরিবাহী তার, যে তারের জন্য এখান থেকে ওখানে আধান যাতায়াত করে দুজনের বিভব সমান হয়েছে। কি সমান হয়েছে? বিভব সমান, আধান নয়। দুটো ট্যাঙ্কে জল যাতায়াত করে কি সমান করে? জলের পরিমাণ সমান করতে চায় না, জলের হাইট সমান করতে চায়। যেমন এখানে বড় ট্যাঙ্ক, এখানে সরু একটা ট্যাঙ্ক, দুটো ট্যাঙ্কে জলের হাইট সমান হয়ে যাবে, পাইপ দিয়ে জুড়ে দিলে ফাইনালি হাইট সেম হবে, কিন্তু জল এতে অনেক বেশি এতে অনেক কম, হাইট সমান। তা তেমনই এখানে বিভব সমান হয়েছে। সেই বিভবের মান ধরে নিলাম বিভব ভি, আর এতে আধান আছে কত? Q1, এতে আধান আছে Q2। এই হচ্ছে সিচুয়েশন। আমরা এখন এইগুলোর মধ্যে কিছু সম্পর্ক নির্ণয় করবো, যে Q1টা কিসের ওপর ডিপেন্ড করছে এই মুহূর্তে, বা এই যে কমন বিভব এটার মান কি, এর রাশিমালা কি, এগুলো আমরা নির্ণয় করব। তাহলে মনে করি দুটি বস্তুর ধারকত্ব C1 ও C2, C1 ও C2, এদের সাধারণ বিভব সমান সমান ভি। সাধারণ বিভব সমান সমান মানে এরও বিভব ভি, ওরও বিভব ভি। অতএব প্রথমটার ক্ষেত্রে আধান, অতএব প্রথমটিতে আধান, প্রথমটিতে আধান Q1 সমান নিশ্চয়ই C1 ভি লিখব। আর দ্বিতীয়টিতে আধান Q2 সমান নিশ্চয়ই C2 ভি লিখব। C1 ভি আর C2 ভি। এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারবো, দেখো এখান থেকে আমি বুঝে যাচ্ছি যে Q1 বাই Q2 ইজ ইকুয়ালস টু C1 বাই C2। একটা ভি থাকছে, ভি কেটে গেল। তার মানে আমরা বুঝতে পারছি যে দুটো বস্তুর যদি বিভব সমান হয়, তাহলে তাতে কোনটাতে কত আধান থাকবে সেটা কিসের উপর ডিপেন্ড করছে? তাদের ধারকত্ব অনুপাত। যার ধারণ ক্ষমতা বেশি সে বেশি আধান ধরবে, যার ধারণ ক্ষমতা কম সে কম আধান ধরবে। এটা আমরা বুঝতে পারলাম। তার দিয়ে যোগ করেছি বলে কিন্তু বিভব সমান ছিল এখানে। এই গেল আধানটা কোনটায় কত কি থাকবে। এবার আমরা এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারবো, ভালো করে লক্ষ্য করো, যে এইখান থেকে কি লেখা যাবে? ভি সমান Q1 বাই C1। আবার এখান থেকে লেখা যাবে ভি সমান Q2 বাই C2। ভি সমান, একে যদি নিচে একদম নামিয়ে দেয় Q1 বাই C1, এটা তার মানে ভি এর ফর্মুলা দুটো। এইটাকে ম্যাথসের নিয়ম অনুযায়ী লেখা যায় Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। এটা লেখা যায় গণিতের নিয়ম অনুযায়ী। কি নিয়ম? তাহলে সাধারণ বিভবের ফর্মুলা হচ্ছে, যদি দুটো গোলকের বা দুটো বস্তুর যদি তুমি আধান জেনে যাও, ধারকত্ব জেনে যাও, তাহলে সাধারণ বিভবের ফর্মুলা Q1 প্লাস Q2
মানে প্রথমটাতে কত আধান, পরেরটায় কত আধান, ডিভাইড বাই C1 প্লাস C2। এটা হচ্ছে সাধারণ বিভব। সাধারণ বিভবের ফর্মুলা কমন পোটেনশিয়াল বা সাধারণ বিভব, এর যে বিভবটা সমান আছে। এইটা আমি কোত্থেকে লিখলাম, এই নিয়মটা একটু দেখে নিই। এটা ম্যাথামেটিক্সের একটা নিয়ম। দেখো দুটো অনুপাত যদি 2/3 সমান 4/6 লেখা যায়, হবে তো 2/3 আর 4/6 সেম জিনিস, তাহলে Q1/C1 Q2/C2 সেম জিনিস। এটা সমান লেখা যায় 2 + 4 ডিভাইড বাই 3 + 6। করে দেখে নিতে পারো, করে দেখে নিতে পারো। 2 + 4 করলে 6 হবে, আর 3 + 6 করলে 9 হবে। কাটাকুটি করলে সেই 2/3, মানে অনুপাত তিনটে সব সেম আছে। এটা হচ্ছে সাধারণ বিভবের ফর্মুলা পেয়ে গেলাম আমরা। এটা গেল সাধারণ বিভব। এবারে দেখবো যদি যদি এইগুলোকে আমরা ব্যাসার্ধ দিয়ে প্রকাশ করি, আমরা জানি তাহলে যদি গোলকগুলির বা পরিবাহীগুলির ব্যাসার্ধ R1 ও R2 হয়, তাহলে আমরা জানি কি সেই C1 সমান R1 লিখতে পারি, আর C2 সমান R2 লিখতে পারি। কোন পদ্ধতিতে? CGS এর ক্ষেত্রে বায়ু মাধ্যমে। CGS এর বায়ু মাধ্যমে এটা আমরা লিখতে পারি। এটা যদি লিখতে পারি তাহলে আমরা লিখেছিলাম যে Q1/Q2, এটা ছিল C1/C2, এটা মানে লিখে দেবো R1/R2। মানে গোলকে দুটো পরিবাহী গোলক আছে যাদের বিভব সমান, তাহলে কোনটায় কত আধান আছে? যে গোলকটার ব্যাসার্ধ বড় তাতে বেশি আধান, যে গোলকটার ব্যাসার্ধ কম তাতে কম আধান। এই সম্পর্ক তাই বলছে, সরল সম্পর্ক না। এটার মানে কি বোঝাচ্ছে? কিউ সমানুপাতিক আর। কখন? শর্তটা খেয়াল করে, যখন দুজনের বিভব সমান থাকবে তখন। এসআইতে করলে জাস্ট এটা 4πε0 দ্বিগুণ করতে হবে, কিন্তু অনুপাত করলে সেই আমাদের কেটে যাবে। এখান থেকে আরেকটা কোশ্চেন পড়ে যে এই অবস্থায় এদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? এই অবস্থায় গোলক দুটোর আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত এই অবস্থায় যদি বার করি, এখন প্রথম গোলকের তলমাত্রিক ঘনত্ব, প্রথম গোলকের তলমাত্রিক ঘনত্ব আধানের তলমাত্রিক ঘনত্ব σ1 সমান কি লিখবো? Q1/4πr1²। এটা সূত্র ছিল মনে করে দেখো, টোটাল আধান ডিভাইড বাই ক্ষেত্রফল। আর σ2 সমান দ্বিতীয় গোলকের জন্য সেম জিনিস, সেকেন্ড গোলকের জন্য লিখে ফেলবে σ2 সমান হবে Q2/4πr2²। এবারে যদি চলে আসি আমি যে এদের অনুপাতটা কি হবে, তাহলে লিখতে পারি σ1/σ2 চলে আসছে Q1/4πr1² ইন্টু, এটাকে নিচে লাগালে উল্টে যাবে, নিচে হচ্ছে Q2 ওপরে 4πr2²। এবারে 4π কাটলো, চলে এলো Q1/Q2 ইন্টু কি আসছে R2²/R1²। এবার লক্ষ্য করো Q1/Q2 কে আমরা লিখতে পারি কি R1/R2, তাহলে এখানে বসাবো R1/R2 ইন্টু চলে আসছে R2²/R1²। কাটাকুটি করলে এটা দাঁড়াচ্ছে যে σ1/σ2 R2/R1, মানে উল্টো সম্পর্ক R2/R1 ব্যস্ত সম্পর্ক এসছে। এটা শর্ট কোশ্চেন পড়ে, খুব জয়েন্টের কোশ্চেনগুলোতেও পড়ে, যে দুটো গোলকের কোশ্চেন ঠিক এরকম হবে, দুটো গোলকের যদি বিভব সমান হয় তাহলে বলো যে তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কি হবে? তাদের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক সমানুপাতিক এরকম পাবে, অনুপাত আকার তোমাদের করতে দেবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এবারে চলে আসা যাক, যদি বিভিন্ন বিভবযুক্ত দুটি বস্তু হয়, আগে এটা দেখেছিলাম সমবিভব দুটো বস্তু, এখন দুটো বস্তুর বিভব আলাদা, তাদেরকে আমরা কানেক্ট করব, দেখবো যে কি ঘটনা ঘটছে, কি চেঞ্জেস আসছে। তাহলে দুটো বস্তু নিলাম, একটা এ বস্তু আর একটা বি বস্তু। এর ধারকত্ব ধরে নিলাম C1, এর ধারকত্ব C2, এর বিভব V1, এর বিভব V2, আর আমি ধরে নিলাম V1 > V2।
ধরে নিলাম। তাহলে কি লিখছি, মনে করি দুটি বস্তুর ধারকত্ব C1 ও C2, এখানে একটা যথাক্রমে C1 C2, এবং বিভব V1 ও V2, ব্র্যাকেটে লিখে রাখলাম V1 গ্রেটার দ্যান V2, মানে কেউ একজন বড় কেউ একজন ছোট, আলাদা কি সেন্সে, বড় ছোট সেন্সে তো বিভব তো স্কেলার রাশি, আর কি হবে। তাহলে এই মুহূর্তে এখন তাহলে প্রথমটায় আধান আমি Q1 সমান কি লিখতে পারি, C1 V1, আর দ্বিতীয়টায় আধান Q2 সমান, এটাকে আমি 2 নম্বর বলছি, তাহলে C2 V2। এখন এদের মধ্যে আধান এটা, তাহলে মোট আধান, অতএব মোট আধান Q টোটাল সমান হয়ে গেল Q1 প্লাস Q2, মানে C1 V1 প্লাস C2 V2। এটা হচ্ছে এদেরকে যুক্ত করার আগের ঘটনা। যদি এদেরকে যুক্ত করে দিই, এবার আমি যুক্ত করে দেবো, এদেরকে একটা তার দিয়ে জুড়ে দিয়েছি, বি গোলক, এটা আগে বলে লিখে রাখলাম, কিসের আগে, তার দিয়ে কানেক্ট করার আগে, আর এটা পরে বলে লিখে রাখলাম। তার দিয়ে কানেক্ট করলেই যার বিভব বেশি, মানে জলের মতো উচ্চতা যার বেশি, তার থেকে জল নিচেটে যাবে, তার মানে আধান যাবে, আধান গিয়ে ফাইনালি কি হবে, যেমন জলের লেভেল সমান হয়ে যায় দুটো ট্যাঙ্কে, এখানে কি সমান হবে, এখানে হাইট সমান হবে না, এখানে তো কি বিভব সমান হবে। তাহলে এখন বিভব সাধারণ বিভব হয়ে গেছে, এরও বিভব এটা, এরও বিভব এটা, আর ধারকত্ব নো চেঞ্জ হয়েছে কি, তাহলে আধানের লেনদেন হয়েছে। এতে শুরুতে আধান ছিল Q1, এতে আধান ছিল Q2, এখন এতে আধান বলতে পারবো না, এখন এতে আধান হয়ে গেছে, ধরে দিলাম ছোট Q1, আর এতে ধরলাম ছোট Q2, ছোট মানে মানের দিক থেকে ছোট বলছি না, নাম আলাদা করতে হবে তাই বললাম। তাহলে লিখছি যে বস্তুটিকে তার দিয়ে যুক্ত করার পর, বস্তুটিকে তার দিয়ে যুক্ত করা হয়, বস্তু দুটিকে তার দিয়ে, কি তার, পরিবাহী তার, যার মধ্যে আধান যেতে পারবে, তার দিয়ে যুক্ত করলে বিভব ভি হলে মানে সাধারণ বিভব। তাহলে এখন এর বিভব ভি, আধান আছে কত Q1, তাহলে এখন সম্পর্ক কি, এখন লিখতে পারবো Q1 সমান C1 ইন্টু ভি, আর Q2 সমান C2 ইন্টু ভি। পাল্টে গেছে তো, বিভব পাল্টে গেছে, তাহলে আধানগুলো পাল্টে গেছে সব। বললাম না আধান একদিক থেকে আরেক দিকে গেছে, কার থেকে কাতে গেছে আমি জানি, এটার বিভব বেশি ধরেছিলাম তাই এর থেকে হতে গেছে। তাহলে এখন ফাইনালি টোটাল চার্জ কত, Q টোটাল, সেটা হবে C1V প্লাস C2V, টোটাল চার্জ এটা। আর আগে টোটাল চার্জ কত ছিল, আগে টোটাল চার্জ ছিল, এই যে লেখা আছে Q টোটাল সমান Q1 প্লাস Q2। এবারে ভেবে দেখো, দুটো জলের ট্যাঙ্ক, কি বলছি, দুটো জলের ট্যাঙ্ক আছে, সরু মোটা যাই হোক, এতে জল যাই থাকে, এতে ছিল 10 লিটার, এতে ছিল 5 লিটার, খানিকক্ষণ পরে দেখলাম জলের লেভেল সমান হয়ে গেছে, দুটো ট্যাঙ্ক মিলিয়ে মোট জল কত আছে, সে এর থেকে এতে জল যাক আর ওর থেকে ওতে জল যাক, কেউ উঁচু ছিল জানার দরকার নেই, মোট জলটা তো 15 লিটার হবেই, হতে বাধ্য, মাঝখানে কোথাও লিকেজ নেই, আর এখান থেকে তো জল তুলে নিয়ে পালায়নি। তাহলে এর কাছে যা আধান ছিল, এর কাছে যা আধান ছিল, শুধু এদের মধ্যে লেনদেন হয়েছে, মোট অ্যামাউন্ট কত, মোট অ্যামাউন্ট সেম থাকবে, আমার কাছে 5 টাকা, তোমার কাছে 10 টাকা, আমি তোমায় 2 টাকা দিয়ে দিলাম, তো টোটাল চার্জ হচ্ছে, টোটাল টাকাটা তো সেম টাকা থাকবে নাকি, টাকার পরিমাণ কমবে কোথায়, আমরা তো বাইরে কোথাও খরচ করিনি, শুধু আমাদের মধ্যে লেনদেন করেছি। তাহলে যেহেতু মোট আধান ধ্রুবক রয়েছে, তার মানে লিখতে পারি যেহেতু কিউ টোটাল ইকুয়ালস টু কিউ টোটাল, মানে আগের মোট আধান পরের মোট আধান সমান হতে বাধ্য, সেইখান থেকে আমরা লিখে দেবো যে C1V1 প্লাস C2V2 ইকুয়ালস টু, এখানে যদি ভি কমন নিই, ভি ইন্টু C1 প্লাস C2 করলে ভি সমান চলে আসছে C1V1 প্লাস C2V2 ডিভাইড বাই C1 প্লাস C2। এইটা হচ্ছে সাধারণ বিভবের ফর্মুলা, বক্স করে দাও একদম, এটাকে একদম পুরো বক্স, প্রচুর অঙ্কে ইউজ করতে হবে এটাকে,
এটাকে কেউ এইভাবে লিখতে পারে Q1 প্লাস Q2, কারণ এটা বানিয়েছিল প্রথমবারের আধান, আর এটা হচ্ছে C1 প্লাস C2। কেউ এটা দিয়ে অঙ্ক করতে পারে, কেউ এটা দিয়ে অঙ্ক করতে পারে, কি বলা আছে সেটা দেখে নিলে হবে। দুটোই খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা হচ্ছে কিসের ফর্মুলা পেলাম? সাধারণ বিভব। সাধারণ বিভব, সাধারণ মানে কি? যেটা জনসাধারণের জন্য। এখানে জনসাধারণ বলতে দুজন রয়েছে, দুজনেরই কমন, রাস্তা যেমন জনসাধারণের রাস্তা, মানে আমার জন্য যা যেতে পারবো, তোমার জন্য তাই, এর জন্য যতটা অধিকার, এর জন্য ততটা অধিকার, মানে এতে যা বিভব আছে ও তো তাই বিভব আছে, এটা বলছে। এই গেল সাধারণ বিভব। এবার দেখবো এই যে আমরা এটাকে কানেক্ট করেছি, এই কানেক্ট করার জন্য যে আধানটা ট্রান্সফার হয়েছে, সেই আধানের পরিমাণটা কত পরিমাণ আধান ট্রান্সফার হয়েছে, এটা মুছলাম। এবারে আধান কি পরিমাণ ট্রান্সফার হয়েছে, তাহলে জানতে হবে কত পরিমাণ আধান গেছে। তার জন্য আমাকে কি দেখতে হবে? আমি যদি বলি এর থেকে আধান চলে গেছে, আমি জানি এটা বিভব বেশি, এর থেকে গেছে, তাহলে এর থেকে কত আধান গেছে? তাহলে এ গোলক থেকে বি গোলকে প্রবাহিত আধান, এ গোলক থেকে বি গোলকের প্রবাহিত আধান, তাকে আমি ডেল্টা কিউ নাম দিলাম। এতে আগে কত ছিল? আমার কাছে ছিল 15 টাকা, আমি দিয়ে আমার কাছে পরে দেখলাম যে আমার কাছে আছে 13 টাকা। তাহলে কত টাকা আমার থেকে প্রবাহিত হয়েছে, মানে খরচ হয়েছে, এখানে প্রবাহিত চলছে, তাহলে বিয়োগ করলেই হবে। তাহলে প্রথমে ছিল এর কাছে Q1, পরে আছে এর কাছে Q1, তাই না? এর কাছে আগে আর পরে, এটা পরে ছিল, পরে। তাহলে Q1 এর জায়গায় লিখেছিলাম আমি C1V1 মাইনাস Q1 এর জায়গায় লিখবো C1V। সাধারণ বিভবের রাশিমালাটা পেয়ে গেছি আমরা, C1V1 মাইনাস C1 ইন্টু C1V1 প্লাস C2V2 ডিভাইড বাই C1 প্লাস C2। এটাকে যদি লসাগু করে নাও তাহলে চলে আসবে C1 প্লাস C2, এটা চলে আসবে C1 স্কোয়ার V1 প্লাস C1 C2 V1 মাইনাস C1 স্কোয়ার V1 মাইনাস C1 C2 V2। তাহলে চলে আসছে এটা কেটে গেল C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। এইটা হচ্ছে প্রবাহিত আধানের পরিমাণ। এই যে বললাম একজনের বিভব বেশি ছিল, একজনের কম ছিল, তাতে করে কতটা আধান একদিক থেকে আরেক দিকে গেছে, সেটা অ্যামাউন্ট হচ্ছে এটা। এটা কে ছেড়েছে? আমি ধরেছিলাম এই গোলকের বিভব বেশি, তাহলে ও ছেড়েছে। আর যদি উল্টোভাবে তুমি ক্যালকুলেট করো, বি গোলক কত আধান পেলো, তো তখন কি করবে? বি গোলকের পরে বেড়ে গেছে, এর আগে কম ছিল, তা বিয়োগ করলে হবে। এটা এ গোলক থেকে বি গোলকের প্রবাহিত আধান। আর যদি একইভাবে তুমি ক্যালকুলেট করো যে বি গোলক কত আধান পেল, বি গোলক কর্তৃক গৃহীত আধান, এটা সমান হতে বাধ্য, মাঝখানে তো কেউ খেয়ে নেয়নি। আমার কাছে 13 টাকা ছিল, 15 টাকা ছিল ধরলাম, আমার কাছে 13 টাকা আছে, আমি আরেকজন কিছু তোমাকে পাঠিয়েছি, তাহলে 2 টাকা কমে গেছে, মানে তোমার কাছে 2 টাকা দেওয়ার কথা, যদি দেখো 1 টাকা গেছে, তাহলে মাঝখানে কেউ একজন খেয়ে নিয়েছে, সেই টাকাটা কেউ একজন নিয়েছে। তো গৃহীত আধান সেটা কি করতে হবে? সেটাকেও ডেল্টা কিউ নাম দিলাম। তুমি হিসেব করে দেখো Q2 মাইনাস Q2, এই Q2 ভ্যালু বসাবে, Q2 ভ্যালু হচ্ছে C2 ইন্টু V, এটা বসালে এক্স্যাক্টলি সেম আসবে। এটার ক্যালকুলেশন আমি আর করছি না, তোমরা বাড়িতে করে দেখবে। এটার ভ্যালু একদম C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 আসবে, সেম ভ্যালু আসবে একদম। এই হচ্ছে আধানের বন্টন, একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে আধান গেল, সেটা বিভব পার্থক্যের জন্য গেল। এবার আমরা দেখবো এখানে শক্তি ক্ষয় কত হচ্ছে, এই প্রসেসে কতটা শক্তি ক্ষয় হয়েছে। তাহলে শক্তি ক্ষয়, এই যে আধান গেছে, এখানে কি কোনো শক্তি ক্ষয় হয়েছে সেটা জানার জন্য আমাদের দেখতে হবে শক্তি কমেছে না বেড়েছে। দেখবো, যদি দেখি কমে গেছে তাহলে বলবো শক্তি ক্ষয় হয়েছে। তাহলে শক্তি ক্ষয়, এই আধান বন্টনের ক্ষেত্রে শক্তি ক্ষয় বলে হেডিং দিয়ে দাও। শক্তির ক্ষয় যদি দেখি আমরা, তাহলে আমাদের জানতে হবে প্রথমে মানে আগে কত শক্তি ছিল। আগে শক্তি কি ছিল এই দুটো বস্তুর মধ্যে? আগে শক্তি ছিল, আমি U1 নাম দিলাম,
সেটা লিখবো আমরা কি, নিশ্চয়ই লিখবো প্রথমটার শক্তি ছিল হাফ C1V1 স্কোয়ার প্লাস এর শক্তি কত ছিল হাফ C2V2 স্কোয়ার, আর এর শক্তি কত ছিল পরে, এটা আগে শক্তি আর এটা পরে শক্তি, পরে শক্তি হয়েছে হাফ ইন্টু C1, পরের বারের বিভব কিন্তু একটাই ভি স্কোয়ার, প্লাস পরের বারের 2 নম্বরটা শক্তি হাফ C2 ইন্টু বিভব একটাই। তাহলে শক্তির ক্ষয় যদি বার করি, অতএব U1 মাইনাস U2 করছি, মানে আমি আগের থেকে পরেরটা বাদ দেবো, যদি দেখি সেটা ধনাত্মক এসছে তার আমার থেকে কমে গেছে নিশ্চয়ই। কি বলছি, আগে থেকে পরেরটা বাদ দিলে যদি ধনাত্মক আসে, আমার কাছে 15 টাকা ছিল, পরে দেখলাম 13 টাকা, বিয়োগ করতে যদি দেখি যে পজিটিভ বেরিয়েছে তাহলে কি হয়েছে 2 টাকা কমেছে, আর যদি দেখি যে পরেরটা বাদ দিতে মাইনাস বেরিয়েছে তাহলে কি হয়েছে, পরেরটা দেখো না বেড়েছে মানে কি আমি গেন করেছি। তো আমরা এখানে টেস্ট করব যে প্রথমটা থেকে পরেরটা বাদ দিয়ে দেখবো সেটা পজিটিভ আসছে কিনা। তো যদি সেটা বাদ দিই তাহলে একটা বড় সড়ো টার্ম লিখতে হবে, এইটা যদি পুরোটা বসিয়ে দিই আমরা হাফ, এটাকে আমরা শক্তি ক্ষয়কে ডেল্টা ই দিয়ে লিখবো, হাফ C1V² প্লাস হাফ C2V² মাইনাস হাফ, এখান থেকে V² কমন গেলে C1 প্লাস C2 লেখা যাবে। এবারে যদি ভ্যালু বসাই, হাফ পুরো যদি কমন নিই তাহলে C1V1 স্কোয়ার C2V2 স্কোয়ার মাইনাস V² এর ভ্যালুটা যদি বসিয়ে দিই আমরা, V² এর ভ্যালু পেয়েছিলাম C1V1 প্লাস C2V2 তার স্কোয়ার ডিভাইড বাই C1 প্লাস C2 তার স্কোয়ার ইন্টু C1 প্লাস C2। এইটা কেটে একটা কেটে যাবে, এটাকে লসাগু করলে সমাধান করে দেখবে, এটা তোমরা নিজেরাই করবে, আমি করলে আমার প্র্যাকটিস হবে আর কিছু হবে না। এটা সমাধান করে দেখবে যে উত্তর এটা আসবে হাফ ইন্টু C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার স্কোয়ার। তাহলে শক্তির পার্থক্য, আমি এখন ক্ষয় বলছি না, আমি বলছি এখন পার্থক্য বলছি, শক্তির পার্থক্যটা এরকম এসছে হাফ ইন্টু C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার। C1 C2 ধারকত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে এটা যদি ঋণাত্মক না, তাহলে এই জায়গাটা ঋণাত্মক নয়, হাফ তো একটা সংখ্যা, এই জায়গাটা কি স্কোয়ার আছে, স্কোয়ার মানে ধনাত্মক, তাহলে চেঞ্জটা আমার পুরো ধনাত্মক বেড়েছে, এটা সর্বদা একটা ধনাত্মক রাশি, পজিটিভ রাশি আসছে। তা ধনাত্মক মানে কি, আমি কি বললাম, আমার আগের থেকে পরেরটা বাদ দিতে ধনাত্মক বেড়েছে, তাহলে কি নিশ্চয়ই কমে গেছে, আগের থেকে পরেরটা বাদ দিলে কমে যাচ্ছে তবেই তো ধনাত্মক আসবে, তাহলে নিশ্চয়ই শক্তি ক্ষয় হয়েছে। এটা কোনোদিন নেগেটিভ হবে, বিভবের পার্থক্য নেগেটিভ হতে পারে, স্কোয়ার করে সবসময় পজিটিভ হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা শক্তি ক্ষয় হয়েছে, দুটো বস্তু জুড়লে তাদের মধ্যে আধানের লেনদেনের সময় একটা শক্তি ক্ষয়। এই শক্তি ক্ষয়টা আমরা দেখে থাকবো, বা সবাই হয়তো দেখেছি আমরা কম বেশি। আমরা লক্ষ্য করবে ট্রান্সফরমারে, রাস্তার ধারে দেখবে হেঁটে যাওয়ার সময় মাঝে মাঝে ট্রান্সফরমারের ওপরে দেখবে আগুন জ্বলছে, আগুন বলতে অনেক আগুন সেটা বলছি না, তারে তারে জুড়ে গেলে যেটা ফ্ল্যাশ হয় না, সেখানে দেখবে একটা পরপর করে আওয়াজ হচ্ছে, একটা আগুন জ্বলছে, মানে নীলচে বা লালচে একটা অল্প পরিমাণ আগুন জ্বলছে, অনেক বেশি আগুন না, অল্প আগুন বোঝা যাচ্ছে। তো ওইটা হচ্ছে এটার এক্সাম্পল বলতে পারো। ওইখানে কি ট্রান্সফরমার কি হাই ভোল্টেজের সঙ্গে লো ভোল্টেজের তার নিশ্চয়ই কানেক্ট হয়, হাই ভোল্টেজ লো ভোল্টেজের তার যখন কানেক্ট হয়ে যাবে তখনই সেখানে একটা শক্তি ক্ষয় হবে। আর সেই শক্তি ক্ষয়টা আমরা পাবো কি রূপে পাচ্ছি, শক্তি ক্ষয় মানে শক্তি তো নষ্ট হতে পারে না, শক্তির রূপান্তর ঘটেছে। এটা কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে, তাপ শক্তি, ওই যে ট্রান্সফরমার এখন আগুন জ্বলছে তাপ উৎপন্ন হচ্ছে, আবার দেখবে একটা আওয়াজও হয়, শব্দ ফরফর করে একটা আওয়াজ হচ্ছে। আর যদি বলো আলোক শক্তি, তাপ শক্তি আলোক শক্তি কম বেশি একই শক্তি, এই শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাপ শক্তি এই শক্তিগুলোতে রূপান্তরিত হচ্ছে। এটা আমাদের বাস্তব একটা উদাহরণ। দুটো বিষম বা বিভিন্ন বিভবের বস্তুকে জুড়লে শক্তি ক্ষয় হয়। এইখান থেকে আমাদের প্রচুর অঙ্ক করতে হবে, তবে এটা ধারণা ক্লিয়ার হবে খুব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বারবার বাড়িতে প্র্যাকটিস করবে, এই প্রমাণটা কিন্তু বোর্ডের এক্সামে খুবই পড়ে, আর এখান থেকে নিউমেরিক্যাল তো খুবই পড়ে। এবারে চলে আসা যাক, এখান থেকে একটা নিউমেরিক্যাল অঙ্ক দেখা যাক।
যেখানে বলছে 4 ইএসইউ ধারকত্বের একটা পরিবাহীকে 100 ইএসইউ আধান দিয়ে অন্য একটি পরিবাহীর সাথে যুক্ত করা হলো, যার ধারকত্ব 2 ইএসইউ এবং আধান 20 ইএসইউ, পজিটিভ সব আধানগুলো আছে। তাহলে এদের অন্তিম আধান কত হবে? প্রাথমিক না, প্রাথমিক আধান তো বলে দিয়েছে। আর বিভবের পরিবর্তন কি হবে? তার মানে এই হচ্ছে দুটো বস্তু যার ধারকত্ব একজনের 4 ইএসইউ আর একজনের 2 ইএসইউ। এদের শুরুতে একজনের ধারকত্ব 4 ইএসইউ আর আধান আছে Q1 নাম দিলাম 100 ইএসইউ। আর কি বলেছে? এটা প্রথমটার জন্য। আর 2 নম্বরটার জন্য বলেছে C2 সমান বলেছে 2 নম্বর পরিবাহীর জন্য C2 বলেছে 2 ইএসইউ আর আধান বলেছে 20 ইএসইউ। তাহলে এদের বিভবগুলো লেখা যাক। প্রথমে এদের বিভবগুলো লেখা যাক। এইটার বিভব হবে নিশ্চয়ই, এইটার প্রথমটার বিভব V1। কখন? আমি বলছি জোড়ার আগে, যুক্ত করার আগে প্রথমটার বিভব V1 মানে কি লিখবো? আধান বাই C, Q1 বাই C1 করলে পেয়ে যাচ্ছি 100/4, তাহলে 25 ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। একই রকম ভাবে V2 পেয়ে যাব এর আধান বাই এর ধারকত্ব Q2 বাই C2 করলে 20/2 করলে 10 ইএসইউ। তাহলে এদের বিভব জোড়ার আগে রাখো। এবার জুড়ে দিলে কি হবে দেখা যাক। যদি আমরা জুড়ে দিই, জুড়ে দিলে আমরা জানি বিভবটা সাধারণ বিভব যাবে। সংযোগের পর যুক্ত করলে মানে বস্তুটা তখন এরা হয়ে গেছে, জুড়ে দিয়েছে সাধারণ বিভব হয়ে গেছে। তাহলে সাধারণ বিভব জুড়লে সাধারণ বিভব V সমান আমরা সূত্র জানি Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। তাহলে লিখে ফেলছি Q1 হচ্ছে 100 প্লাস 20 ডিভাইড বাই দেখো 120 আর 4 আর 2 করলে চলে আসছে আমার ওপরে 120 ডিভাইড বাই 6, তাহলে 20 ইএসইউ। তাহলে দুজনেরই বিভব লাস্টে হয়েছে 20। তাহলে পরিবর্তন কত? তাহলে পরিবর্তন আমরা লিখে ফেলবো। অতএব প্রথমটা ফার্স্টের বিভব পরিবর্তন সমান প্রথমটার বিভব পরিবর্তন কি লিখবো? প্রথমটার বিভব ছিল 20, এই 25 ছিল, হয়ে গেছে 20। তাহলে 25 মাইনাস 20 করলে 5 ইএসইউ। এটা কি হয়েছে? 5 ইএসইউ। এখানে ব্র্যাকেটে লিখে রাখলাম, কমেছে 25 থেকে 20 হয়ে গেছে। আর যদি দ্বিতীয়টার কথা বলি, সেকেন্ডের বিভব পরিবর্তন সমান এর বেলা কি হবে? এর 10 ছিল, হয়ে গেছে 20 মাইনাস 10 করলে 10 ইএসইউ। এর বেলায় বেড়েছে। এই গেল বিভবের পরিবর্তন। আগে বিভব কি ছিল, পরে বিভব কি হলো, বিয়োগ করলে হয়ে গেল। আর পরের বারে আধান কি হবে? প্রথমটার আধান অন্তিম আধান প্রথম গোলকের জন্য। তাহলে তখন কি হবে? ধারকত্ব সেম রয়েছে, বিভবটা পাল্টে গেছে। ধারকত্ব বলেছিল 4 আর বিভব হয়ে গেছে 20। তাহলে আধান আছে 80 ইএসইউ। আর দ্বিতীয়টার জন্য কত হবে? দ্বিতীয়টার জন্য হবে ধারকত্ব 2, মানে যদি আমরা লিখি ফর্মুলা তাহলে C2 ইন্টু V। তাহলে C2 হচ্ছে 2 ইন্টু বিভব হয়েছে 20, তাহলে করলে যাচ্ছে 40 ইএসইউ। লক্ষ্য করে দেখবে উত্তর সব হয়ে গেছে আমাদের। এই 4টে কোশ্চেন ছিল বিভবের পরিবর্তন দুজনের জন্য আর দুজনের অন্তিম আধান। লক্ষ্য করে দেখো, প্রথমেও আধান ছিল 100 প্লাস 20 করে 120, আর পরেও কিন্তু আধান হয়ে গেছে 80 প্লাস 40 120। আধানের কি হয়েছে? ডিস্ট্রিবিউশন হয়েছে, একজন আরেকজনকে দিয়ে দিয়েছে। এই অ্যাকচুয়ালি আধান কমিয়েছে আর এই আধান বাড়িয়েছে। যে 100 ছিল মানে 1 নম্বর গোলকটা আধান ছেড়েছে, ও আধান পেয়েছে। এই হচ্ছে একটা নিউমেরিক্যাল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ভালো করে এটা বারবার দেখো, তাহলে তোমরা এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা তোমাদের সম্পর্কে স্বচ্ছ ধারণা জন্মাবে। এটার মতোই বাকি সব অঙ্ক পড়বে,
এই কোটার কনসেপ্ট যদি ভালো করে ক্লিয়ার রাখতে পারো তাহলে বাকি যে কোনো এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারবে।